আমার প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? যদিও তোমরা সবাই জানো, তবু আমি দুইয়ের মতো করে উত্তরটা বলছি। বিদ্রোহের ক্ষেত্র পূর্ব থেকেই প্রস্তুত ছিল। ঠিক এই সময় নতুন এনফিল্ড রাইফেলের প্রবর্তন বিদ্রোহে ইন্ধন যোগায়। এই রাইফেলে যে টোটা ব্যবহৃত হতো তার খোলসটি দাঁতে কেটে রাইফেলে ভরতে হতো। এই খোলসটি গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি হতো। ধর্মচ্যুত হওয়ার আশঙ্কায় হিন্দু মুসলিম সিপাহীরা এই টোটা ব্যবহারে অসম্মত হয়। এই এনফিল্ড রাইফেলের ঘটনাটি হল 1857 সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। আমার পরের প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19 শতকে ব্রিটিশদের উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে এবং ভারতবর্ষের মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ শিক্ষিত হওয়ার পাশাপাশি জাতীয়তাবোধে উদ্দীপ্ত হয়ে ওঠে। মধ্যবিত্ত সম্প্রদায় উপলব্ধি করে যে ব্যক্তিগতভাবে বিচ্ছিন্ন আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গঠন করা সম্ভব নয়। এই একমাত্র উপায় হল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা। এই উদ্দেশ্যে সেই সময় বাংলা, মাদ্রাজ, বোম্বেতে অনেক সভা সমিতি গড়ে ওঠে। এই কারণে ডক্টর অনিল শীল ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলেছেন। গোরা উপন্যাসের মধ্যে দিয়ে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশ পেয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটি মধ্যে দিয়ে তৎকালীন ভারতবর্ষের যে পল্লীগ্রামের সামাজিক বন্ধনের চিত্রের মাধ্যমে তিনি তা তুলে ধরেছেন এবং মানুষের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে তাকে তিনি তীব্র আঘাত করেছেন। ব্রাহ্ম ধর্মের অনুরাগী গোরা ভারত ও ভারতবাসীর প্রতি ব্রিটিশদের অবমাননা লক্ষ্য করে তিনি উগ্র হিন্দুত্ববাদী আদর্শের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু পরে যখন তিনি জানতে পারেন যে সে এক আইরিশ রমণীর গর্ভজাত সন্তান, তখন গোরা যেন সকল ধর্মীয় বন্ধন থেকে মুক্তি পেয়ে বলে ওঠে, আজ আমি ভারতবর্ষীয়, আজ ভারতবর্ষের সকল জাতি আমার জাত, সকলের অন্নই আমার অন্ন। তার গোরা, আনন্দময়ী, বিনয়, সুরসিতা এবার এই চরিত্রগুলির মাধ্যমে তিনি যেমন বর্ণ বৈষম্যের নিন্দা করেছেন, তেমনি ব্রিটিশ বিরোধিতা ও স্বদেশপ্রেমের আদর্শ প্রচার করেছেন। তাই তিনি বলতে পেরেছেন, আমি ভারতীয়, আমার কাছে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান সম্প্রদায়ের কোনো বিভেদ নেই, আজ ভারতবর্ষের সব বর্ণই আমার বর্ণ। এটিই ছিল ব্রিটিশ বিরোধী ভারতীয় জাতীয়তাবাদের মূল উপলব্ধি। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কেন? গগনেন্দ্রনাথ ঠাকুর বঙ্গীয় ঘরানায় একজন চিত্রকর এবং ব্যঙ্গচিত্র শিল্পী হিসাবে বিখ্যাত হয়ে আছেন। তিনি তৎকালীন ভারতীয় ধনী অভিজাত সম্প্রদায়ের ক্রিয়াকলাপ নিয়ে নানা ব্যঙ্গচিত্র অঙ্কন করেন। তার ব্যঙ্গচিত্রগুলির মধ্যে অদ্ভুত লোক, বিরূপ বজ্র, নবহিল্লোড় প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। গগনেন্দ্রনাথ ঠাকুর তার শিল্পকলার মাধ্যমে সমাজের নানা বিষয়কে তুলে ধরেছেন। শুধু তাই নয়, তিনি একই সঙ্গে যেমন অন্ধ অনুকরণকারী পাশ্চাত্য সভ্যতার অনুকরণকারীদের তিনি ব্যঙ্গ করেছেন, তেমনি ব্রিটিশ শাসনের অত্যাচারের চিত্র তুলে ধরেছেন, তেমনি সমাজের ব্রাহ্মণ শ্রেণীর বিভিন্ন নৈতিক অধঃপতনকে তুলে ধরেছিলেন। আর এই ব্যঙ্গচিত্রগুলোর মাধ্যমে তিনি ভারতে জাতীয়তাবাদের বিকাশে তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। মূলত এই চিত্রগুলি ঔপনিবেশিকতার সমালোচনা ও স্বদেশপ্রেম ফুটিয়ে তোলার এক জ্বলন্ত উদাহরণ। এবার একটু ভিন্ন ধরনের প্রশ্ন, রবীন্দ্রনাথের গোরা চরিত্রের কী বৈশিষ্ট্য ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর
তা গোরার উপন্যাসের মধ্যে দিয়ে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে গঠনমূলক ও সমন্বয়বাদী জাতীয়তাবাদের কথা তুলে ধরেছেন। ভারতবর্ষের যে সামাজিক চিত্র, তার প্রতীকী চরিত্র হলো গোরা। আইরিশ যুবক হয়েও হিন্দু পরিবারে লালিত পালিত হয়। সে নিজের বিদেশি সত্তা বলে হিন্দুত্ববাদের প্রতি আকৃষ্ট হয়। যদিও তার পরবর্তীকালে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। তিনি সকল ধর্মের প্রতি যেমন গুরুত্ব আরোপ করেন, তেমনি সবার উপরে মানবতাবাদকে এবং আত্মপ্রতিষ্ঠা, অনুসন্ধানী মনোভাব, মানবতাবাদকে তিনি সবার ঊর্ধ্বে তুলে ধরেন। এই হলো গোরা উপন্যাসে গোরার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। গগনেন্দ্রনাথ ঠাকুরের প্রশ্নটা আমি আরেকটু অন্যভাবে বলছি। গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর বিংশ শতাব্দীর প্রথমার্ধে তার অঙ্কিত রাজনৈতিক ও সামাজিক সমস্যামূলক ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা করেছিলেন। শুধুমাত্র রাজনৈতিক বা সামাজিক কুসংস্কার নয়, ধর্মীয় গোঁড়ামি, জাতপাত, উচ্চবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দ্বিচারিতা, কলকাতার বাবু সম্প্রদায়ের বিলাসিতা, ব্রিটিশ সৈন্যদের নিপীড়ন ইত্যাদি বহুবিধ বিষয়ের উপরে যে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিলেন, তার মধ্যে দিয়ে তিনি ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন। এবং তার একটি অন্যতম দিক হলো শিক্ষা যে ব্যবস্থা, তাকে তিনি সমালোচনা করে শিক্ষাকে কারখানার সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছিলেন। এবং মেকি আদর্শবোধের সমালোচনা ও ঔপনিবেশিক নীতির সমালোচনায় এই চিত্রগুলির গুরুত্ব ছিল অপরিসীম। আমার পরের প্রশ্ন, লক্ষ্মীবাঈ কেন স্মরণীয়? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ পরিচালনার জন্য বা নেতৃত্ব দেওয়ার জন্য লক্ষ্মীবাঈ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। লর্ড ডালহৌসি ভারতে সত্যবিলোপ নীতির মাধ্যমে যেমন বহু দেশীয় রাজ্য সাম্রাজ্যভুক্ত করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল ঝাঁসি। কিন্তু ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ অসীম সাহসিকতার সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। তিনি গোয়ালিয়র দুর্গ জয় করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত 1858 খ্রিস্টাব্দে তাকে ইংরেজরা যুদ্ধে পরাজিত ও নিহত করে। একজন নারী হয়ে ইংরেজদের বিরুদ্ধে বীর বিক্রমে যেভাবে তিনি যুদ্ধ পরিচালনা করেছিলেন, সেই কারণে ইতিহাসে তিনি স্মরণীয়। এখানে আমি আরেকটা প্রশ্ন পড়াবো যে নানা সাহেব কে ছিলেন, তিনি কেন স্মরণীয়? কারণ বিদ্রোহ থেকে মূলত দুটি প্রশ্ন হয়। প্রত্যক্ষ কারণ একটি মূল প্রশ্ন, হিন্দু মুসলিম সম্প্রদায়ের ঐক্য কেমন ছিল একটা প্রশ্ন, আরেকটি ভাগ হলো বিভিন্ন নেতার বিখ্যাত কেন। এবার সেই প্রসঙ্গে আমার দ্বিতীয় প্রশ্ন হলো, নানা সাহেব কে ছিলেন, তিনি কেন স্মরণীয়? ভারত ইতিহাসে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ একটি উল্লেখযোগ্য অধ্যায়। এই বিদ্রোহে দেশীয় রাজন্যবর্গ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তার মধ্যে নানা সাহেবের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মারাঠা পেশওয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র ছিলেন নানা সাহেব। 1857 সালে বিদ্রোহ চলাকালীন লর্ড ডালহৌসি নানা সাহেবের পেশওয়া পদ বিলুপ্ত করেন এবং তার বার্ষিক ভাতা বন্ধ করে দেন। এর প্রতিবাদে নানা সাহেব বিদ্রোহে যোগদান করেন। কানপুরে নানা সাহেবের পক্ষে
তাতিয়া তোপি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে সমসাময়িকভাবে তাদের বিতাড়িত করেছিলেন। আমার পরের প্রশ্ন, ইলবার্ট বিলের গুরুত্ব কী? ইলবার্ট বিল ছিল বা ইলবার্ট আন্দোলন ছিল ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন এ প্রসঙ্গে, ইলবার্ট বিল আন্দোলন ভারতীয়দের রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন ইংরেজ ও ভারতবাসীর মধ্যে জাতিগত বিদ্বেষ ও জাতি বৈরতা বহুল পরিমাণে বৃদ্ধি করে। ইউরোপীয়দের আন্দোলন থেকে ভারতবাসী উপলব্ধি করে যে কেবলমাত্র সংঘবদ্ধ আন্দোলনের দ্বারাই সরকারের নীতি ও কার্যাবলীকে প্রভাবিত করা সম্ভব এবং স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত ভারতের জাতীয় মর্যাদা লাভ সম্ভব নয়। পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পরিপ্রেক্ষিতে মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ছিল কোম্পানির অপশাসনের অবসান ঘটিয়ে ব্রিটিশ রাজশক্তি কর্তৃক ভারতের প্রত্যক্ষ শাসনভার গ্রহণ করা আর ব্রিটিশ সরকারের নতুন নীতি ও আদর্শের সঙ্গে ভারতবাসীর পরিচয় ঘটানো বা যোগসাধন ঘটানো। এর পরের প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? চিত্রশিল্পের অন্যতম শাখারূপে ব্যঙ্গচিত্রে মূলত তির্যক বা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রচলিত সামাজিক রীতিনীতি ত্রুটি বিচ্যুতিকে মানুষের সামনে তুলে ধরা হয়। অত্যন্ত সরস ভঙ্গিতে সমাজের পাশাপাশি রাজনীতি, অর্থনীতি, এমনকি সাংস্কৃতিক ত্রুটিগুলিকে আক্রমণ করা হয়। গগেন্দ্রনাথ ঠাকুরের তৎকালীন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা, বাবু সমাজের ভণ্ডামি এবং ধর্মীয় দ্বিচারিতাকে এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে তিনি তুলে ধরেছিলেন। পরের প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার দুটি পার্থক্য লেখো। 1837 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত, কোনো বইতে 1836 আসে বা 1838 আসে। তুমি এই বিতর্কে তোমরা না যে তোমরা এভাবে লিখবে যে জমিদার সভা জমিদারদের স্বার্থ সংরক্ষিত একটি আঞ্চলিক সংগঠন ছিল। ভারত সভা 1876 খ্রিস্টাব্দে শিক্ষিত মধ্যবিত্তদের রাজনৈতিক সংগঠন ছিল। এটি আঞ্চলিক চরিত্র থেকে ধীরে ধীরে সর্বভারতীয় চরিত্র লাভ করে। কংগ্রেস প্রতিষ্ঠার অনুপ্রেরণা জুগিয়েছিল। অন্যদিকে জমিদার সভার মধ্যে অনেক সদস্য ব্রিটিশ শাসনের সমর্থক ছিল। পরের প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রের কিরূপ ভূমিকা ছিল? 1905 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি আঁকেন, যার প্রথম নাম ছিল বঙ্গমাতা। পরে ভগ্নী নিবেদিতা এর নামকরণ করেন ভারতমাতা। বঙ্কিমচন্দ্রের বিমূর্ত জাতীয়তাবাদ মূর্ত হয়ে উঠেছিল ভারতমাতা চিত্রের মাধ্যমে। মাতৃমূর্তি বেদ, ধানের শীষ, সাদা কাপড় ও জপের মালা ধারণ করে আছেন, যার অর্থ অন্ন, বস্ত্র, শিক্ষা, দীক্ষা, যা সন্তানের প্রতি মায়ের দান, যা দেশমাতৃকার শৃঙ্খল মুক্তিতে একমাত্র পাওয়া সম্ভব। এই চিত্রটি জাতীয়তাবাদের প্রসারে অন্যতম ভূমিকা নিয়েছিল। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রধান নেতা বা নেত্রী কারা ছিলেন?
1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ পরিচালনা করেছিলেন যে সমস্ত উল্লেখযোগ্য নেতারা ছিলেন, যেমন দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে সিপাহীরা হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছিলেন, যিনি দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন। ঝাঁসির বিদ্রোহের অন্যতম শাসনভার গ্রহণ করেন রানী লক্ষ্মীবাঈ, যিনি তার রাজ্যের নেতৃত্ব দিয়েছিলেন। নানা সাহেব কানপুরে, হজরত মহল লখনৌতে, আহমদউল্লাহ ফৈজাবাদে, কুনওয়ার সিং জগদীশপুরে নেতৃত্ব দিয়েছিলেন। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্যের পরিচয় দাও। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল হিন্দু মুসলিম সম্প্রদায়ের ঐক্য। হিন্দু মুসলমান সিপাহীদের ধর্মনাশের আশঙ্কা থেকেই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সূচনা হয়েছিল। জাতি ধর্ম নির্বিশেষে দ্বিতীয় বাহাদুর শাহর পক্ষ থেকে হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্যের আবেদন জানানো হয়েছিল। সম্রাট তার ঘোষণায় দিল্লি ও রায়বেরেলিতে গোহত্যা বন্ধের আদেশ দিয়েছিলেন। এছাড়া হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিদ্রোহী সিপাহী ও নেতা নেত্রীদের সদ্ভাব বজায় ছিল। সুতরাং এই বিদ্রোহে যে সমস্ত হিন্দু মুসলিম নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে ঐক্যবোধ বজায় ছিল। এবং এই বছরই কোরবানি ঈদ বন্ধ ছিল। পরের প্রশ্ন, 19 শতকে যে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল, তার উদ্দেশ্য বা কারণ কী ছিল? বাংলাদেশে ইংরেজ শাসনের নতুন ভূমিব্যবস্থা, পাশ্চাত্য শিক্ষার প্রসার ও পরিবর্তিত অর্থনীতি সমাজে সম্পদ ও স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করেছিল। এই পরিস্থিতিতে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল। জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষাও ছিল এই সমিতির একটি উদ্দেশ্য। এছাড়া পতিত জমিতে কর না বসানো, নিষ্কর জমি বাজেয়াপ্ত না করা প্রভৃতি দাবিও এই সমিতির মাধ্যমে সরকারের কাছে প্রকাশ করা হয়েছিল। ইংল্যান্ডের সভা সমিতির অনুকরণ, বাংলাদেশের সামাজিক সংগঠনের প্রেরণা, ব্রাহ্ম সমাজ, রঙ্গ হিতকারী সভা যৌথভাবে দাবি পেশ করে যে উদ্দেশ্যে 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, জমিদার সভার উদ্দেশ্য কী ছিল? জমিদার সভার অন্যতম উদ্দেশ্য ছিল বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা, ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের পক্ষে আনা, ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো, পুলিশ ও বিচার ও রাজস্ব বিভাগের সংস্কার সাধন করা। কবে কাদের নেতৃত্বে ভারতসভা গড়ে উঠেছিল? 1876 খ্রিস্টাব্দে ভারতসভা গড়ে উঠেছিল, যার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগী ছিলেন আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি। ভারতসভার উদ্দেশ্য কী ছিল?
ভারত সভার উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য সাধন করা, ভারতের বিভিন্ন প্রদেশে শিক্ষিত মানুষদের মধ্যে ঐক্য গড়ে তোলা, জনসাধারণকে গণ আন্দোলনে সামিল করা। এই ছিল ভারত সভার প্রধান উদ্দেশ্য। কবে কার নেতৃত্বে সর্বভারতীয় জাতীয় সম্মেলন গড়ে ওঠে? 1883 খ্রিস্টাব্দে কলকাতায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জাতীয় সম্মেলন হয়েছিল। এই জাতীয় সম্মেলন ছিল জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার একটি অন্যতম প্রেরণা। এখানে আরেকটি প্রশ্ন হতে পারে, জাতীয় সম্মেলন অর্থাৎ সর্বভারতীয় জাতীয় সম্মেলন 1883 এর উদ্দেশ্য কী ছিল? এই সম্মেলনের উদ্দেশ্য ছিল স্বায়ত্তশাসন, প্রতিনিধিমূলক ব্যবস্থা পরিষদ, সাধারণ ও কারিগরি শিক্ষা, বৃহত্তর কর্মসংস্থান, বিচার ব্যবস্থার স্বতন্ত্রীকরণ, উচ্চ পদে অধিক সংখ্যক ভারতীয়দের নিয়োগ, অস্ত্র আইন বাতিল এবং জাতীয় আন্দোলন পরিচালনার জন্য জাতীয় ধনভাণ্ডার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, ইলবার্ট বিল কি? লর্ড রিপন এদেশে আসার আগে ভারতীয় বিচারকরা কোনো ইংরেজদের বিচার করার অধিকার পেত না। এই বর্ণ বৈষম্য দূর করার উদ্দেশ্যে রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন। এতে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গ ইংরেজদের বিচার করারও অধিকার পান। এই আইনটি ইলবার্ট বিল নামে পরিচিত। পরের প্রশ্ন, ইংরেজরা কেন ইলবার্ট বিল মানতে পারেননি? লর্ড রিপনের শাসনকালে যে ইলবার্ট বিলের পরিকল্পনা গৃহীত হয় তা ছিল মূলত বর্ণ বৈষম্য দূর করে ভারতীয় ইউরোপীয় বিচারকদের সমান ক্ষমতা ও মর্যাদা প্রদান করা। কিন্তু ইংরেজরা ইলবার্ট বিল মানতে পারেনি। তার কারণ, ইলবার্ট বিলে ভারতীয় বিচারকরা ইংরেজদের বিচার করার অধিকার পাবে, এটা ইংরেজরা মেনে নিতে পারেননি। তার কারণ, এটি তাদের জাত্যাভিমানে প্রবল আঘাত করেছিল। আর ইংরেজরা মনে করত তাদের বিচার করার মতন উপযুক্ত দক্ষতা বা জ্ঞান ভারতীয়দের নেই। পরের প্রশ্ন, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? 1867 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে হিন্দু ধর্মের অতীত গৌরবগাথা ছড়িয়ে দেওয়া, দেশীয় ভাষা চর্চা করা, জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া। প্রাচীন হিন্দু সভ্যতার ঐতিহ্য তুলে ধরে এদেশে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতির প্রসার প্রতিরোধেরও পক্ষান্তরে উদ্যোগ নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র বলতে কী বোঝো? মহারানী ভিক্টোরিয়া 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থায় এক নতুন নীতি ও আদর্শের কথা ঘোষণা করেন। এটি মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। যদি প্রশ্নটা শুধু এই হয় তাহলে এই লিখলেই হবে, তবে সংক্ষিপ্তভাবে এই নীতিতে কী বলা হয় সেটাও আমি এখানে বলে দিচ্ছি।
ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। 2. সত্যবিলোপ নীতি বাতিল হয়। এদেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয়। ব্রিটিশ সরকার আর সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত করার অধিকার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। পরে প্রশ্ন, হিন্দু মেলার অবদান কী ছিল? হিন্দু মেলার অবদানগুলির মধ্যে অন্যতম ছিল বাংলা ভাষায় শ্রেষ্ঠ রচনার জন্য পুরস্কারের ব্যবস্থা করে উৎসাহ সৃষ্টি করা, মেলায় হস্তশিল্পের প্রদর্শনী, শিল্পী ও কারিগরদের উৎসাহ দেওয়া, মেলার আয়োজকদের প্রকাশিত ন্যাশনাল পেপার জাতীয়তাবোধ জাগরণে সাহায্য করে। এইভাবে হিন্দু মেলা সংগঠনটি হিন্দুদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটির মধ্যে দিয়ে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশ পেয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 18 শতকের বাংলায় 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকায় এই উপন্যাসটি রচনা করেন। এই উপন্যাসের মধ্যে দিয়ে তিনি দেশমাতার যে রূপ তুলে ধরেছেন তার মধ্যে দিয়ে দেশপ্রেম জাগিয়ে তোলার চেষ্টা ছিল অন্যতম উদ্দেশ্য। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র পরাধীন ভারতমাতার দুর্দশার চিত্র ভারতবাসী সামনে তুলে ধরে সরাসরি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশবাসীকে বিদ্রোহের আহ্বান জানান। তিনি বলেন, দেশমাতা হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম, দেশ সেবা হলো পূজা। আমরা অন্য কোনো মা মানি না, জন্মভূমি জননী। দেশাত্মবোধের জাগরণে আনন্দমঠের গুরুত্বপূর্ণ অবদানের জন্য একে স্বদেশপ্রেমের গীতা বলা হয়। এরপরে প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থের মধ্যে দিয়ে কিভাবে জাতীয়তাবোধ প্রকাশ পেয়েছে? বর্তমান ভারত, বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থের মাধ্যমে ভারতের জাতীয়তাবোধ জাগরণে এক বিশেষ অবদান ছিল। এই গ্রন্থে বিবেকানন্দ বলেছেন, হে ভারত, ভুলিও না, তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। তিনি দেশকে এখানে মাতৃরূপে কল্পনা করেন এবং দেশের মুক্তির জন্য আত্মোৎসর্গের আদর্শ তুলে ধরে তিনি সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। বর্তমান ভারত গ্রন্থে এই বাণী ও অভিমন্ত্র দ্বারা বিবেকানন্দ বিশেষ করে যুব সম্প্রদায়কে হতাশা থেকে মুক্তি দিয়ে জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ করেছিলেন।